বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব এক ভয়ঙ্কর ঘটনা নিয়ে, যা রীতিমতো গোটা দেশকে কাঁপিয়ে দিয়েছিল। এটি হল আইবি অফিসার চেতন প্রকাশ গলানা কেস। ঘটনার সূচনা হয় রাজস্থানের কোটার পরিচিত একটি জায়গা, রামগঞ্জ মণ্ডলীর ইন্দ্রপ্রস্থ কলোনি থেকে। এখানে থাকতেন ৩২ বছর বয়সী চেতন প্রকাশ গলানা। তিনি ইন্টেলিজেন্স ব্যুরো অর্থাৎ আইবিতে সিনিয়র টেকনিক্যাল অফিসার হিসেবে দিল্লিতে কর্মরত ছিলেন। চেতনের স্ত্রী ছিলেন ২৮ বছর বয়সী অনিতা মিনা। অনিতা ঝালাওয়াড়ের গায়ত্রী কলোনির বাসিন্দা এবং পেশায় একজন সরকারি শিক্ষক। তিনি আসনাওয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুলে পোস্টেড ছিলেন। চেতন ও অনিতা মিনার দুটি সন্তানও ছিল। বড় ছেলে বয়স প্রায় ৫ থেকে ৫.৫ বছর আর ছোট ছেলের বয়স মাত্র ৪ মাস। ঘটনা ঘটে ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে। চেতন তার চাকরির কারণে দিল্লিতে থাকত আর অনিতা নিজের চাকরির জন্য ঝালাওয়াড়ে ছিল। তবে স্বামী প্রায় প্রতি মাসে কয়েকদিনের ছুটি নিয়ে বাড়ি আসত। চেতন যখনই রাজস্থানে ফিরত তখন প্রথমে বাবা মায়ের সঙ্গে দেখা করতে কোটা রামগঞ্জ মণ্ডলীতে যেতেন। তারপর স্ত্রী সন্তানের কাছে আসতেন এবং দুজনে মিলে ঝালাওয়াড় হাউজিং বোর্ডে একটি ফ্ল্যাট কিনেছিলেন। ২০১৭ সালের জুনের দিকে অনিতা ২ ছেলেকে নিয়ে সেখানে উঠে আসেন। এর আগে তিনি বাপের বাড়িতে থাকতেন, কারণ স্কুল কাছে ছিল। চেতনের পরিবারে কোনো অভাব ছিল না। দুজনেই সরকারি চাকুরে, ভালো আয়, ভালো সংসার আর ২ সন্তান। জীবন যেন একদম সম্পূর্ণ ছিল। কিন্তু সুখের এই সংসারে হঠাৎ একদিন অন্ধকার নেমে আসে। ১৪ ফেব্রুয়ারি ২০১৮, ভ্যালেন্টাইন্স ডে। সেদিন চেতন দিল্লি থেকে ২ দিনের ছুটি নিয়ে রাজস্থানে আসে। প্রতিবারের মতোই প্রথমে বাবা মায়ের সঙ্গে দেখা করে কয়েক ঘন্টা সময় কাটায়। তারপর সন্ধ্যা ৬টার দিকে ঝালাওয়াড় যাওয়ার জন্য ট্রেনে ওঠে। সাধারণত সে ১ ঘন্টায় হাউজিং সোসাইটির বাড়িতে পৌঁছে যায়। মাঝপথে সে স্ত্রীকে ফোন করে জানায়, আমি ১ ঘন্টার মধ্যেই বাড়ি পৌঁছে যাব। স্ত্রী ও সন্তানরা তখন চেতনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। এরপর রাত ৮টা বাজলেও চেতন তখনও পৌঁছায়নি। অনিতা তার কাছ থেকে একটি মেসেজ পেয়েছিল যে সে অটো রিকশায় পাঠান হয়ে আসছে। এরপর সময় গড়াতে থাকে। রাত প্রায় গভীর হয়, কিন্তু চেতন আর ফেরে না। রাত প্রায় ৮টা বাজে। তখন অনিতা একটু বেশি চিন্তিত হয়ে পড়ে, কারণ সন্ধ্যা ৬টায় চেতন ট্রেনে রওনা হয়েছিল, অথচ ২ ঘন্টা কেটে যাওয়ার পরও সে বাড়ি পৌঁছায়নি। স্ত্রী অনিতা ফোনে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু এবার একটি অদ্ভুত ব্যাপার ঘটে। চেতনের ফোন রহস্যজনকভাবে সুইচ অফ পাওয়া যায়। অনিতা বারবার ফোন ট্রাই করছিল, কিন্তু কোনো সাড়া পায়নি। শেষ পর্যন্ত সে শ্বশুরকে ফোন করে জানতে চায় চেতন কবে রওনা হয়েছিল, এখন কেন পৌঁছায়নি। এ খবর শুনে শ্বশুরও বিস্মিত হয়ে যান। অনিতা এরপর নিজের পরিচিত ও আত্মীয়দের কাছে খবর নেয়, কিন্তু কেউই কিছু বলতে পারেনি। এমনকি চেতন কারও বাড়িতেও যায়নি। অনিতা এরপর আরও কিছু ঘনিষ্ঠ আত্মীয়কে ফোন করে। এর মধ্যে একজন ছিল মনমোহন মিনা, যে গায়ত্রী কলোনিতে থাকত। তাছাড়া মনমোহন মিনা হচ্ছে অনিতার ভাই, অর্থাৎ চেতনের শালাবাবু। মনমোহন তার বোনকে আশ্বস্ত করে বলে, তুমি দুশ্চিন্তা করো না দিদি, আমি নিজেই খুঁজতে যাচ্ছি। এরপর সে বেরিয়ে পড়ে। চেতনের দেওয়া শেষ তথ্য অনুযায়ী সে ঝালাওয়াড় রেলওয়ে স্টেশন থেকে একটি অটো রিকশায় ওঠে এবং চেতন মেসেজে জানিয়েছিল যে সে পাঠান হয়ে ফিরবে। আর এই তথ্য মাথায় রেখে শালাবাবু মনমোহন সেই রাস্তাগুলোতে খোঁজ করতে শুরু করে। খুঁজতে খুঁজতে সে পৌঁছে যায় ঝালরাপাটনবানি মন্ডি রোডে, যেখানে রয়েছে রোলায়তা রেলওয়ে ক্রসিং। সেখানে গিয়ে সে দেখে একটি ভিড় জমে আছে। কৌতূহলী হয়ে কাছে যেতেই মনমোহনের চোখ থমকে যায়। ভিড়ের মাঝেই মাটিতে পড়ে আছে তার জামাইবাবু চেতন প্রকাশ গলানা, একেবারে নিস্তেজ অবস্থায়। সে হতভম্ব হয়ে যায়। জামাইবাবু এখানে কিভাবে এলো, কেন এমন অবস্থায় পড়ে রয়েছে, আসলে কি ঘটেছে? মানুষের সাহায্যে দ্রুত তাকে এসআরজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু তখন আর কোনো শ্বাস প্রশ্বাস চলছিল না। ডাক্তার চেক করার পর স্পষ্ট জানিয়ে দেন চেতন আর বেঁচে নেই। এই কথা শোনার সঙ্গে সঙ্গেই মনমোহন মিনার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। সে সঙ্গে সঙ্গে খবর দেয় তার বোন অনিতা এবং অন্যান্য আত্মীয়দের। এরপর হাসপাতালের স্টাফই পুরো ঘটনার খবর ভারতীয় পুলিশকে জানায়, আর তারপরই ঝালাওয়াড় সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। চেতনের মরদেহ হাসপাতালে আসার পর পরিবার ও আত্মীয় স্বজন সবাই ছুটে আসে। কিন্তু এরপরেই সবার মনে এক বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, আসলে কি হয়েছিল চেতন প্রকাশের সাথে।
তার শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন ছিল না, কাপড়ও ছিল একেবারে পরিষ্কার ও অক্ষত। মুখে বা শরীরে কোথাও সংঘর্ষের কোনো চিহ্ন পাওয়া যায়নি। দেখে মনে হচ্ছিল সে যেন একেবারেই স্বাভাবিক অবস্থায় রয়েছে। তাহলে হঠাৎ এমন কি হলো যে প্রাণটাই চলে গেল? পরের দিন অর্থাৎ 15 ফেব্রুয়ারি পুলিশ তার দেহের পোস্টমর্টেম করায়। বিআরএস হাসপাতালে মেডিকেল সুপারিনটেন্ডেন্টের উপস্থিতিতে ডাক্তারদের একটি বিশেষ টিম পুরো প্রক্রিয়া সম্পন্ন করে। কিন্তু বিষয়টা এত সহজ ছিল না, কারণ চেতন কোনো সাধারণ মানুষ ছিলেন না। তিনি ছিলেন একজন ইন্টেলিজেন্স ব্যুরো অফিসার। তাই বিষয়টি সরাসরি একটি হাই প্রোফাইল কেসে পরিণত হয়। ডাক্তাররা তার কিছু স্যাম্পল সংরক্ষণ করে জয়পুর এফএসএল ল্যাবে পাঠিয়ে দেয়। কিন্তু প্রাথমিক রিপোর্টে কোনো সুস্পষ্ট কারণ বের হয়নি। তবে ডাক্তাররা লক্ষ্য করেন চেতনের হাত ও পায়ের নখে হালকা নীলচে দাগ দেখা গেছে। এর পেছনের কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব হয়নি, আর এজন্য বলা হয় যে এর সত্যতা কেবল হিস্টোপ্যাথোলজি পরীক্ষার পরই জানা সম্ভব। ঠিক একই দিনে 15 ফেব্রুয়ারি চেতনের বাবা মহাদেব মিনা পুলিশে গিয়ে অভিযোগ জানান। তিনি ছেলের রহস্যজনক মৃত্যুর তদন্ত চেয়ে সদর থানায় মামলা দায়ের করেন এবং পুলিশের তরফে সিআরপিসির ধারা 174 অনুযায়ী একটি কেস রেজিস্টার করা হয়। তবুও বেশিরভাগ মানুষ প্রথম দিকে ধরে নেয় হয়তো হঠাৎ কোনো হৃদরোগের কারণে তার মৃত্যু হয়েছে, কারণ কোনো প্রমাণ তখনও পুলিশের হাতে আসেনি। চেতনের বাড়িতে তখন শোকের মাতম। স্ত্রী অনিতা সন্তানদের নিয়ে অঝরে কাঁদছিল। অন্যদিকে পরিবার পরিজনের সবার অবস্থাই শোচনীয় হয়ে পড়ে। এদিকে পুলিশও ভেবে দেখে, যেহেতু চেতন একজন আইবি অফিসার, তাহলে কি তার মৃত্যুর পেছনে কোনো গোপন সংস্থা বা বিদেশি শক্তির হাত রয়েছে? কোথাও কি এমন তথ্য সে জেনে গিয়েছিল যা তাকে বিপদে ফেলেছিল? তাকে কি ইচ্ছাকৃতভাবে সরিয়ে দেওয়া হয়েছে? সময়ের সাথে সাথে কেসটা দেখা হয়নি। এরপর চেতনের বাবা 5 মার্চ 2018-তে এসপি অফিসে গিয়ে লিখিত আবেদন জমা দেন। কিন্তু আশ্চর্যের বিষয়, এখনো পর্যন্ত কোনো এফআইআর রেজিস্টার হয়নি। প্রথমে সদর থানায় সিআরপিসির অধীনে মামলা হলেও কোনো অগ্রগতি হয়নি। এসপি অফিসে আবেদন করার পরও সেটি উপেক্ষা করা হয়, ফলে কেসটি একেবারেই স্থবির হয়ে পড়ে। চেতনের বাবা বারবার ছুটোছুটি করছিলেন। অবশেষে তিনি 9 মার্চ 2018 তারিখে লিখিতভাবে একটি অভিযোগ মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট কোর্টে জমা দেন। এর পরের দিন অর্থাৎ 10 মার্চ আসে হিস্টোপ্যাথোলজিক্যাল রিপোর্ট। কিন্তু তাতেও স্পষ্টভাবে বোঝা যায়নি আসলে চেতনের মৃত্যুর পেছনে কি ঘটেছিল। তবুও বাবা হাল ছাড়েননি। তিনি সর্বত্র ঘুরে বেড়াচ্ছিলেন, বিচার চাইছিলেন যেন তার ছেলের মৃত্যুর সঠিক তদন্ত হয়। এভাবেই প্রায় 3 মাস কেটে যায়। অবশেষে কোর্টের নির্দেশে 12 এপ্রিল 2018 তারিখে আনুষ্ঠানিকভাবে এফআইআর রেজিস্টার হয়। এফআইআরটি হয় সদর থানায় এবং অভিযোগ আনা হয় আইপিসি 302, আইপিসি 120B ষড়যন্ত্র এর আওতায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রুজু হয়। চেতনের বাবা স্পষ্ট জানিয়ে দেন তিনি ও তার পরিবার পুলিশের সাথে সম্পূর্ণ সহযোগিতা করবেন। তদন্তে পুলিশ যা চাইবে তারা সব উত্তর দেবেন। যে কাউকে জেরা করতে চাইলে তাতেও তাদের কোনো আপত্তি নেই। এরপর এই রহস্যজনক মৃত্যুর তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল এসআইটি গঠন করা হয়। এর নেতৃত্বে ছিলেন একজন অ্যাডিশনাল এসপি। দলে ছিলেন সদর থানার ওসি, এসআই, হেড কনস্টেবল সহ আরও কয়েকজন কর্মকর্তা। তদন্ত শুরু হয় মূল প্রশ্ন দিয়ে। 14 ফেব্রুয়ারি 2018-তে চেতনের দিনটি কেমন কেটেছিল সেদিন তার রুটিন বা গতিবিধি খুঁটিয়ে দেখা হয়। পরিবারের সদস্যদের, স্ত্রী, বাবা, ভাই সবার কাছ থেকে তথ্য নেওয়া হয়। কে কখন তার সাথে দেখা করেছিল, তিনি দিল্লি থেকে রাজস্থান পর্যন্ত কোথায় কোথায় গিয়েছিলেন, প্রতিটি খুঁটিনাটি বিষয়ে পুলিশ জানার চেষ্টা করে। এছাড়াও দিল্লিতে চেতনের সহকর্মীদের সাথেও কথা বলা হয়। সাইবার টিম তার কল ডিটেইল রেকর্ডস এবং লোকেশন হিস্ট্রি বের করে। তার ব্যাকগ্রাউন্ড খতিয়ে দেখা হয় কোথাও কোনো পুরনো শত্রুতা ছিল কিনা, সম্প্রতি কারো সাথে ঝগড়া বা বিবাদ হয়েছিল কিনা। কিন্তু আরেকটি বড় প্রশ্ন পুলিশের মাথায় ঘুরছিল, চেতন রালায়তা রেলওয়ে ক্রসিংয়ের কাছে গেলেন কেন? কারণ তিনি তো আসলে অটোতে চড়ে পাটনের দিকে যাচ্ছিলেন নিজের ফ্ল্যাটের উদ্দেশ্যে। তাহলে কি তাকে করার পর ওই জায়গায় ফেলে যাওয়া হয়েছিল? এদিকে তদন্তকারীরা তার মোবাইল ফোনের কার্যকলাপ খতিয়ে দেখছিল। 14 ফেব্রুয়ারি ডেটা চেক করতে গিয়ে পুলিশের নজর পড়ে কিছু অস্বাভাবিক বিষয়ে। চেতনের মৃত্যু হওয়ার দিন রাত 8:30টার মধ্যেই তার শালাবাবু
তাকে খুঁজে বের করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু আশ্চর্যের বিষয়, তখন চেতনের কাছে তার নিজের মোবাইল ফোন ছিল না। কিন্তু ওই সময়ও চেতনের ফোন সক্রিয় ছিল। অনেক পরে গিয়ে সেটি সুইচ অফ হয়। অর্থাৎ যেই এই ঘটনার পেছনে ছিল, হয়তো সেই চেতনের ফোন নিজের কাছে রেখেছিল। এমনকি সম্ভবত সেদিন রাতে স্ত্রী অনিতাকে মেসেজটিও সেই পাঠিয়েছিল, যাতে পরিবার আতঙ্কিত হয়ে সঙ্গে সঙ্গে পুলিশের কাছে না যায়। এরপর পুলিশের দল রামগঞ্জ, মান্ডি, রালায়তা, ঝালাওয়াড় রেলওয়ে স্টেশন এবং যেসব জায়গায় চেতন সেদিন গিয়েছিল সবখানে গিয়ে তল্লাশি চালায়। এমনকি রেল ক্রসিংয়ের কাছেও খোঁজাখুঁজি করা হয়, কিন্তু তেমন কোনো পাকা প্রমাণ মেলে না। এবার পুলিশ চেতনের ব্যক্তিগত জীবন ও পারিবারিক পটভূমির দিকে নজর দেয়। চেতনের বিয়ে হয়েছিল অনিতা মিনার সঙ্গে 21 জানুয়ারি 2011-তে। এটি ছিল একটি অ্যারেঞ্জ ম্যারেজ এবং দুই পরিবারের সম্মতিতেই হয়েছিল। বিয়ের সময় অনিতা ছিল ঝালাওয়াড়ে একজন সরকারি শিক্ষিকা। 2008 সালে সে প্রথমে 3rd গ্রেড শিক্ষক হিসাবে চাকরিতে যোগ দিয়েছিল। পরে প্রমোশন পেয়ে 2nd গ্রেড শিক্ষক হয়। বিয়ের প্রায় 6 মাস পরেই চেতনেরও আইবি অর্থাৎ ইন্টেলিজেন্স ব্যুরো তে চাকরি হয়। তার পোস্টিং হয় দিল্লিতে। এরপর 2012 সালে তাদের প্রথম সন্তান হয়, একটি ছেলে। তখন অনিতা থাকত তার বাবার বাড়িতে, কারণ সেখান থেকে তার স্কুলটা কাছে ছিল। এরপর ডিসেম্বর 2014 সালে অনিতা যে স্কুলে শিক্ষকতা করছিল, আসনাউর সিনিয়র সেকেন্ডারি স্কুল, সেখানে একজন নতুন মহিলা শিক্ষক যোগ দেয়। সেও বিবাহিত ছিল এবং মাঝে মাঝে তার স্বামী স্কুলে তাকে আনতে ও নিতে আসত। সেই স্বামীর নাম ছিল প্রবীণ রাঠোর। সেও আবার ঝালাওয়াড় পুলিশে গোপন শাখায় কর্মরত ছিল। স্ত্রীকে স্কুলে আনা নেওয়ার সময়ই তার সঙ্গে অনিতার আলাপ হয়। কিন্তু অনিতার কাছে প্রবীণ নতুন কেউ ছিল না, কারণ অনিতা আসলে ছোটবেলা থেকেই প্রবীণকে চিনত। প্রায় 7ম শ্রেণী থেকেই তারা একই পাড়ায় প্রতিবেশী ছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে দুজন আলাদা হয়ে যায়। এরপর বেশ কয়েক মাস পর অনিতার জীবনে ধীরে ধীরে প্রবেশ করেছিল এক পুরনো পরিচিত মানুষ, নাম প্রবীণ রাঠোর। শৈশব থেকেই অনিতা ও প্রবীণ একে অপরকে চিনত। দুজনই ছিল একই এলাকার প্রতিবেশী। স্কুলে যাওয়া আসার সময় বা খেলাধুলার মধ্যে দিয়ে তাদের পরিচয় আরও গভীর হয়েছিল। তবে বয়স বাড়ার সাথে সাথে তারা নিজেদের আলাদা পথে চলে যায়। প্রবীণ রাঠোর থাকত ঝালাওয়াড়ের মঙ্গলপুরা রোডের পাশে। বহু বছর পর আবার অনিতা ও প্রবীণের দেখা হয়। এরপর 2015 সালে রাখি বন্ধনের সময় অনিতা তাকে বাড়িতে আমন্ত্রণ জানায়। সেই সময় চেতনও উপস্থিত ছিল। অনিতা তার স্বামীর কাছে প্রবীণকে পরিচয় করায় ভাই বলে। এরপর অনিতা প্রবীণকে রাখি পরায় এবং দুজন একে অপরকে মুখে মুখে ভাই বোন হিসেবে মেনে নেয়। এমনকি 2017 সালে চেতন ও অনিতা যে হাউজিং বোর্ডের ফ্ল্যাটটি কিনেছিল, সেটি কিনতে প্রবীণ সাহায্য করে ব্রোকারের হিসাবে, এবং ওই চুক্তি থেকে 10 লাখ টাকা কমিশনও নেয়। ফলে অনিতা ও প্রবীণের মধ্যে যোগাযোগ আরও বেড়ে যায়। প্রবীণ মাঝে মধ্যেই ভাই বোন সম্পর্কের অজুহাতে তাদের বাড়িতে আসত, কখনো ভাগ্নেকে দেখার জন্য, কখনো শুধু আড্ডা দিতে। এদিকে পুলিশের তদন্ত চলতে থাকে। তারা চেতনের কাছের মানুষদের মোবাইল কল রেকর্ড, ফোনের ডাটা সব খুঁটিয়ে দেখতে থাকে। তখন অনিতার ফোন পরীক্ষা করা হলে দেখা যায় মোবাইলে কোনো তথ্যই নেই। সবকিছু যেন ফরম্যাট করে মুছে ফেলা হয়েছে। প্রশ্ন ওঠে, অনিতা কেন এভাবে সব ডাটা মুছে ফেলল? পরে টেকনিক্যাল টিম ডাটা উদ্ধার করে দেখে অনিতা ও প্রবীণের মধ্যে প্রচুর ফোনে কথা হয়েছে। বিশেষ করে যেদিন চেতনের সাথে সেই ভয়ঙ্কর ঘটনা ঘটে, সেদিনও অনিতা প্রবীণের সাথে অনেকবার কথা বলেছিল। শুধু তাই নয়, পুলিশের হাতে কিছু হোয়াটসঅ্যাপ মেসেজ আসে যেখানে দেখা যায় অনিতা ও চেতনের মধ্যে ঝগড়া চলছিল। এরপর পুলিশের সন্দেহ আরও বাড়ে। চেতনের পরিবারও জানায় গত কয়েক মাস ধরে অনিতা ও চেতনের সম্পর্ক ভালো যাচ্ছিল না। তাদের মধ্যে নিয়মিত ঝগড়া হতো, আর সেই ঝগড়ার মূল কারণ ছিল প্রবীণ। চেতন বারবার বলতো প্রবীণের বারবার তাদের ফ্ল্যাটে আসা তার ভালো লাগে না। শ্বশুর বাড়ির লোকেরাও প্রবীণকে সতর্ক করেছিল যে যখন ফ্ল্যাটে চেতন উপস্থিতি থাকবে তখন আসতে, না হলে এমনভাবে আসা ঠিক নয়। কিন্তু প্রবীণ কোনো কথাই শুনত না। সে প্রায়ই অনিতার সাথে দেখা করতে ফ্ল্যাটে চলে আসত। ফলে তদন্তে থাকা ভারতীয় পুলিশের দল এবার সিদ্ধান্ত নেয়, এবার সরাসরি প্রবীণের সাথে কথা বলা দরকার। হয়তো তার কাছেই চেতনের মৃত্যু রহস্যের কোনো গুরুত্বপূর্ণ সূত্র মিলতে পারে। প্রবীণ রাঠোর তখন এসিবি অর্থাৎ অ্যান্টি করাপশন ব্যুরোতে কনস্টেবল পদে কর্মরত ছিল এবং ঝালাওয়াড়ে তার পোস্টিং চলছিল।
তারপর চেতনের মৃত্যুর ঘটনায় তদন্ত চলতে চলতে বেশ কয়েক সপ্তাহ কেটে যায়। এপ্রিল মাসে এফআইআর দায়ের হয়েছিল, আর এখন এসে গেছে জুন মাস। তদন্তকারী ভারতীয় পুলিশ দল সরাসরি প্রবীণের বাড়িতে পৌঁছায়। সেখানে তার পরিবার জানায় 14 জুন প্রবীণ শহর ছেড়ে বাইরে চলে গেছে। সে বলেছিল সরকারি কাজ আছে, তাই আজমের যেতে হবে। এমনকি পরিবারের লোকদের আরও আশ্বস্ত করে বলেছিল ফোন যদি বন্ধ থাকে চিন্তার কিছু নেই, দরকারি কাজের কারণে বন্ধ রাখতে হতে পারে। কিন্তু তদন্তে পুলিশ জানতে পারে প্রবীণের এমন কোনো সরকারি কাজই ছিল না, তাকে কোনো ডিউটিও দেওয়া হয়নি। তাহলে সে কোথায় গেল, কেন গেল? তখনই পুলিশের কাছে বিষয়টা পরিষ্কার হয়ে যায়। প্রবীণ হয়তো সত্যি ঘটনাটিতে জড়িত এবং আগেই আন্দাজ করে ফেলেছিল যে শিগগিরই পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আসবে, তাই সে পালিয়েছে। এরপর টেকনিক্যাল টিম প্রবীণের কল ডিটেইলস খতিয়ে দেখে, আর সেখান থেকেই উঠে আসে আরেকজনের নাম, শাহরুখ খান। ঘটনার দিন প্রবীণ ও শাহরুখের মধ্যে বেশ কয়েকবার ফোনে কথা হয়েছিল। শাহরুখ ঝালাওয়াড়ের তোপখানা মহল্লার বাসিন্দা এবং সে মূলত আরটিও এজেন্ট হিসেবে গাড়ি কেনাবেচার কাজ করত। পুলিশের তল্লাশিতে অবশেষে 19 জুন 2018 তারিখে শাহরুখকে আটক করা হয়। থানায় নিয়ে গিয়ে তাকে কড়া জেরা শুরু হয়। তখন ধীরে ধীরে খুলতে শুরু করে আসল গল্পের পরতগুলো। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল চেতনের মৃত্যুর রহস্য কোনো মেডিকেল রিপোর্টেই ধরা পড়েনি। এমনকি 4 মাস পর 9 মে 2018-তে এফএসএল রিপোর্ট আসে, যেখানে 3টি ভিন্ন ভিন্ন স্যাম্পল পরীক্ষা করা হয়েছিল। হেভি মেটাল টেস্ট, অ্যালকোহল, এথাইল, মিথাইল ওএইচ, অ্যালকালয়েড, সায়ানাইড, বারবিচুরেটস, কীটনাশক, আগাছানাশক, প্রায় সব ধরনের কেমিক্যাল টেস্ট করা হলেও কোনো কিছুই পজিটিভ আসেনি। অবশেষে পুলিশের কড়া জেরার মুখে শাহরুখ পুরো ঘটনা খুলে বলতে শুরু করে। আর সে জানায় এই পুরো পরিকল্পনার নেপথ্যে শুরু থেকে শেষ পর্যন্ত ছিল প্রবীণ রাঠুর। শাহরুখ খান আসলে প্রবীণের সহযোগী ছিল। তাদের দেখা হয়েছিল ডিসেম্বর 2017-তে। তখন প্রবীণ শাহরুখকে বলে, আমার এক বোন আছে, তার স্বামী তাকে নির্যাতন করে, ঝগড়া করে, মারধর করে, তাকে সরিয়ে দিতে হবে। তবে প্রবীণ আসল পরিচয় গোপন রাখে। সে বলেনি যে চেতন প্রকাশ ইন্টেলিজেন্স ব্যুরোতে সিনিয়র অফিসার। শুধু বলেছিল ও দিল্লিতে কম্পিউটারের কাজ করে। উদ্দেশ্য ছিল শাহরুখ যেন ভয়ে পিছিয়ে না যায়। এরপর প্রবীণ শাহরুখকে 3 লাখ টাকা সুপারি দেয়। চেতনের নাম, ঠিকানা সবই দিয়ে দেয়। শাহরুখ এরপর নিজের কিছু সহযোগীকেও এই ষড়যন্ত্রে জড়িয়ে নেয়। মিডিয়া রিপোর্ট অনুযায়ী তারা চেতনকে সরিয়ে দিতে 5 থেকে 7 বার চেষ্টা করেছিল। প্রথম চেষ্টা হয় 25 ডিসেম্বর 2017-তে। সেদিন চেতন ঝালাওয়াড় থেকে ট্রেনে দিল্লি ফিরছিল। কয়েকজন ভাড়াটে খুনি একই ট্রেনে উঠে পড়ে প্ল্যান ছিল চলন্ত ট্রেন থেকে তাকে ফেলে দেওয়া। তখন শীতকাল, সবাই গলায় মাফলার জড়িয়েছিল। সেই ভিড়ের কারণে চেতন চোখে পড়েনি আর সে বেঁচে যায়। ব্যর্থ হয়ে দিল্লি পর্যন্ত গিয়ে ফিরে আসে। এদিকে শাহরুখ প্রবীণের চেষ্টা চলতেই থাকে। প্রবীণ আরও একটি কৌশল খুঁজে বের করে। তার এক বন্ধু ছিল সন্তোষ নির্মল। সে মেডিকেল ফিল্ডে কাজ করত, কখনো সরকারি মহিলা হাসপাতালে মেল নার্স হিসেবে, কখনো প্রাইভেট হাসপাতালে, আবার একটি অর্থোপেডিক হাসপাতালে অপারেশন থিয়েটারে। প্রবীণ আর সন্তোষের পরিচয় হয়েছিল জিম আর ক্রিকেট খেলার মাধ্যমে। সেখান থেকেই বন্ধুত্ব। প্রবীণ সন্তোষকে বলে, এমন কোনো কেমিক্যাল বলো যেটা দিলে মানুষ সঙ্গে সঙ্গে মারা যাবে, কিন্তু মেডিকেল রিপোর্টেও ধরা পড়বে না। সন্তোষ বলে, ঠিক আছে, খুঁজে জানাবো। এরপর প্রবীণ সিরিয়াসভাবে বিষয়টা রিসার্চ করতে শুরু করে। কিভাবে ইনজেকশনের ভায়াল থেকে ওষুধ টানা হয়, কিভাবে ইনজেকশন দেওয়া হয়, এসব শিখে নেয়। এরপর 31 ডিসেম্বর 2017-তে সন্তোষ অপারেশন থিয়েটারের স্টোর রুম থেকে 500 mg বা 10 মিলি করে 2 বোতল এক ধরনের ওষুধ চুরি করে প্রবীণকে দেয়। এই ওষুধের নাম প্রকাশ করা হয়নি, তবে ডাক্তাররা নিয়মিত ব্যবহার করেন। ঠিক সেই কারণেই চেতনের দেহে কোনো মেডিকেল টেস্টে বিষয়টা ধরা পড়েনি, কারণ একই কেমিক্যাল ব্যবহার করেই ডাক্তাররা পরীক্ষাগুলো চালাতেন। ফলে রিপোর্টে এ নিয়ে কিছুই লেখা হয়নি। প্রবীণ অবশ্য সন্তোষকে বলেছিল, এই ওষুধ আমি পার্টিতে নেশার জন্য চাই। কিন্তু আসল সত্য কি ছিল তা শিগগিরই প্রকাশ্যে আসতে চলেছিল। প্রবীণ জানতে পারে 2018 সালের 4 জানুয়ারি আবারও চেতন ঝালাওয়াড় আসছে। এবার প্রবীণ নালা মহল্লার এক ট্রাক ড্রাইভার শাকিরকে দিয়ে প্ল্যান বানায়। উদ্দেশ্য এমনভাবে ঘটনা ঘটানো যাতে দেখতে গাড়ি দুর্ঘটনা মনে হয়। শাকিরকে টাকা দেওয়া হয়। এরপর চেতন যখন স্কুটিতে যাচ্ছিল
তখন ট্রাক দিয়ে পিছন থেকে ধাওয়া করা হয়। কিন্তু সুকেত নামের জায়গায় চেতন দ্রুত স্কুটি চালিয়ে পালিয়ে যায়। ফলে ট্রাক পিছনে পড়ে থাকে। এই পরিকল্পনাও ব্যর্থ হয়। এরপর আবার পরের দিন 5 জানুয়ারি নতুন প্ল্যান তৈরি হয়। এবার শাকিরের সঙ্গে যোগ দেয় শাহরুখের দুই সঙ্গী ফারহান ও প্রিন্স। তারা ট্রাক নিয়ে পিছু নেয়। ঝিরলিয়া ঘাটির কাছে হনুমান মন্দিরের কাছে গিয়ে অবশেষে চেতন স্কুটি থেকে পড়ে যায়। মারাত্মক আঘাত না পেলেও গুরুতরভাবে আহত হয়। ভিড় জমে যায়। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে ভারতীয় পুলিশ আসে চেতনের স্টেটমেন্ট নিতে। এ সময় প্রবীণও সেখানে হাজির ছিল। সে চেতনকে বোঝায় যে রিপোর্টে লিখতে হবে স্কুটির সামনে হঠাৎ একটি পশু চলে এসেছিল, তাই ভারসাম্য হারিয়ে পড়ে গিয়েছি। যদি ট্রাকের কথা লেখা হয় তাহলে তদন্ত শুরু হবে আর স্কুটির ক্ষতির ক্লেইমও পাওয়া যাবে না। চেতন অবুঝ মনে তাই লিখে দেয়। আসলে এটা ছিল প্রবীণের সাজানো চক্রান্ত। এরপর রিপোর্ট ইচ্ছাকৃতভাবে 5 জানুয়ারির ঘটনার হলেও জমা দেওয়া হয় 12 জানুয়ারি, যেন পুলিশের সন্দেহ না জাগে। এদিকে দিল্লিতেও প্রবীণ ও শাহরুখ ভাড়াটে গুন্ডা পাঠিয়েছিল, কিন্তু সেখানে সিকিউরিটি এত বেশি ছিল যে কাজ করা সম্ভব হয়নি। এমনকি সব জায়গায় সিসিটিভি ছিল। উপরন্তু যেভাবেই ঘটানো হোক না কেন পুরো ঘটনাকে স্বাভাবিক দুর্ঘটনা মনে হতে হবে, তাই বারবার চেষ্টা ব্যর্থ হচ্ছিল। তারা মোট 5 থেকে 7 বার চেষ্টা করেছিল। অবশেষে ঠিক করে এবার রাসায়নিক ব্যবহার করেই কাজ শেষ করবে, যা প্রবীণ নার্স সান্তোষের কাছ থেকে জোগাড় করেছি। প্রবীণ খবর পায় 14 ফেব্রুয়ারি চেতন আবার ঝালাওয়াড় আসতে চলেছে। এবার বড়সড় পরিকল্পনা করা হয়, কোনো ভুল যেন না হয়। এরপর চেতন যখন রামগঞ্জ মন্ডিতে তার বাবা মাকে দেখতে যায় তখনই নতুন ষড়যন্ত্র শুরু হয়। প্রিন্স বাইকে শাহরুখকে সুকেত পর্যন্ত পৌঁছে দেয়। সেখান থেকে শাহরুখ চেতনের উপর নজরদারি করতে থাকে। ট্রেনে ওঠানামা সব জায়গায় তাকে ফলো করে। এদিকে ঝালাওয়াড় রেলওয়ে স্টেশনের কাছে একটি ফোর্ড ফিগো গাড়িতে বসেছিল প্রবীণ, ফারহান আর প্রিন্স। চেতন যখন ট্রেন থেকে নেমে বাড়ির দিকে পায়ে হেঁটে যাচ্ছিল তখন হাউজিং বোর্ড এলাকার নির্জন রাস্তায় ওরা তাকে জোর করে টেনে গাড়ির ভেতরে ঢুকিয়ে ফেলে। এরপর তাকে জোর করে গাড়ির পিছনের সিটে বসিয়ে নিয়ে যাওয়া হয় আকাশবাণীর পেছনের দিক হালদিঘাটি রোডে। সেখানেই প্রবীণ আর চেতনের মধ্যে তর্ক শুরু হয়। তর্কের বিষয় ছিল একটি শিশু। আসলে অমিতা অর্থাৎ চেতনের স্ত্রী আবার গর্ভবতী হয়েছিল এবং অক্টোবর 2017-তে আরেকটি সন্তানের জন্ম দেয়। সেই সন্তানকে কেন্দ্র করেই দুজনের মধ্যে উত্তেজনা শুরু হয়। হঠাৎ প্রবীণের ইশারায় তার সঙ্গীরা চেতনের হাত শক্ত করে ধরে ফেলে। প্রবীণ আগে থেকে প্রস্তুত করা 2টি ইঞ্জেকশন চেতনের 2 উরুর কাছে দিয়ে দেয়। তাতে চেতন দ্রুত অচেতন হয়ে পড়ে। তারপর তার নাক ধরে শ্বাস বন্ধ করার চেষ্টা করা হয়। আর এভাবেই কোনো মারপিট বা লড়াই ছাড়াই পুরো কাজ শেষ করা হয়। প্রবীণ চেতনের মোবাইল নিয়ে তার স্ত্রীকে মেসেজ পাঠায়, আমি পাটনের পথে অটো করে আসছি। এটা আসলে ছিল সবাইকে বিভ্রান্ত করার কৌশল। এরপর চেতনকে রেল লাইন ক্রসিংয়ের কাছে ফেলে দেওয়া হয়। শাহরুখ পরে তদন্তে স্বীকার করে যে এই ষড়যন্ত্রে প্রবীণ, ফরহান, প্রিন্স, নার্স সন্তোষ, নির্মল এছাড়াও চেতনের স্ত্রী অমিতা নিজেও জড়িত ছিল। এরপর ভারতীয় পুলিশ ধীরে ধীরে সবাইকে গ্রেপ্তার করতে শুরু করে। 19 জুন ধরা হয় শাহরুখকে। 21 জুন গ্রেপ্তার হয় ট্রাক চালক শাকির, আর 22 জুন ধরা পড়ে সন্তোষ। এমনকি 24 জুন প্রিন্সও গ্রেপ্তার হয়। সে আরটিও অফিসে ঝাড়পোঁছের কাজ করত। ষড়যন্ত্রে যুক্ত হওয়ার পর শাহরুখ তাকে প্রতিদিন দিল্লি থেকে 50 টাকা দিত, আর ঘটনাটির পর থেকে দিতে থাকে 150 টাকা। কিন্তু যেহেতু প্রিন্সের বয়স তখন 18 এর নিচে ছিল, তাকে পাঠানো হয় জুভেনাইল হোমে। এরপর 25 জুন অমিতাকে গ্রেপ্তার করা হয়। অমিতা আর প্রবীণ নিজেদেরকে প্রকাশ্যে ভাইবোন পরিচয় দিত, কিন্তু আসলে তারা প্রেমের সম্পর্কে জড়িত ছিল। এই অভিনয়টা করা হয়েছিল যাতে কারো সন্দেহ না হয়। 2008 সালে অমিতা চাকরিতে যোগ দেন। একই সময়ে প্রবীণও ভারতীয় পুলিশ কনস্টেবল হিসেবে যোগ দেয়। তারা নিজেদের বাড়িতে একে অপরের কথা বললেও পরিবার রাজি হয়নি। ফলে অমিতার বিয়ে হয় চেতনের সঙ্গে। তারপর 2011 সালের 21 জানুয়ারি প্রবীণেরও বিয়ে হয়ে যায়। কিন্তু ভাগ্যের খেলা, প্রবীণের স্ত্রী যে স্কুলে চাকরি পায় সেখানেই অমিতাও শিক্ষকতা করত। সেখানেই আবার তাদের সাক্ষাৎ হয় এবং সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়ে ওঠে। অমিতার স্বামী চেতন বেশিরভাগ সময় দিল্লিতে থাকতেন, মাঝে মাঝে বাড়ি আসতেন। তাই প্রবীণকে অমিতা নিজের ভাই হিসেবে
পরিচয় করিয়ে দেন চেতনের কাছে, যাতে কোনো সন্দেহ না হয়। প্রবীণ নিজেই অমিতা ও চেতনকে আলাদা জায়গায় বাড়ি নিতে রাজি করায়, যাতে অমিতা একা থাকতে পারে। আর এইভাবেই ষড়যন্ত্রের ছায়া ধীরে ধীরে আরও গাঢ় হতে থাকে। সেই সময় অমিতা গর্ভবতী ছিল, কিন্তু সেই সন্তানের পিতা চেতন নয়, বরং প্রবীণ ছিল। মিডিয়া রিপোর্ট অনুযায়ী 21 জানুয়ারি 2017-তে অমিতা আর চেতনের বিবাহবার্ষিকীর দিন অমিতা ও প্রবীণ ঘনিষ্ঠ হয়েছিল। তারপর থেকেই প্রবীণ অমিতাকে আলাদা বাড়ি নেওয়ার পরামর্শ দিতে শুরু করে। কিন্তু প্রবীণের নিয়মিত আসা যাওয়ায় চেতনের পরিবার সন্দেহ করতে শুরু করে। চেতনও ধীরে ধীরে বুঝতে পারে কিছু একটা গণ্ডগোল আছে। এরপর স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। যখন অমিতা হাসপাতালে ভর্তি হন সন্তান জন্ম দেওয়ার জন্য, তখন প্রবীণ প্রতিটি মুহূর্ত তার সঙ্গে থাকত, যেন সেই সন্তানের প্রকৃত পিতা। শিশুর জামাকাপড় পরিবর্তন করা থেকে শুরু করে ডায়পার বদলানো পর্যন্ত সবকিছু করত। পরিবারের সদস্যদেরও তখন অস্বাভাবিক লাগতে শুরু করে, তারা চেতনকেও সাবধান করে। আর এখান থেকেই স্বামী স্ত্রীর মধ্যে বড় ফাটল সৃষ্টি হয়। চেতন সরাসরি বলে দেয়, এই দ্বিতীয় সন্তান আমার নয়, এর ডিএনএ টেস্ট করাও। এই অবস্থার পর অমিতা আর প্রবীণ মিলে ষড়যন্ত্রের জাল বুনতে শুরু করে। আর তারা ভ্যালেন্টাইন্স ডেকে বেছে নেয়, কারণ প্রবীণ অমিতাকে উপহার দিতে চেয়েছিল নিজের প্রেমিকাকে তার স্বামীর হাত থেকে মুক্তি দিয়ে। এরপর অমিতা স্বামী চেতনকে ফোন করে জানায়, ভ্যালেন্টাইন্স ডেতে তুমি বাড়ি এসো, একসাথে থাকব। আর এইভাবে প্রবীণ চেতনের সব গতিবিধি জানতে পারে অমিতার কাছ থেকে। অবশেষে আগস্ট 2018-তে প্রবীণ ধরা পড়ে। একজন গোপন সূত্র থেকে খবর পেয়ে ভারতীয় পুলিশ নাকাচেকিং করে তাকে গাড়িসহ গ্রেপ্তার করে। তার স্বীকারোক্তির ভিত্তিতে সেই কেমিক্যালের বোতল আর ইনজেকশন উদ্ধার হয়। এরপর এফএসএল ল্যাবে পরীক্ষায় নিশ্চিত হয় যে ওই কেমিক্যালই চেতনের মৃত্যুর জন্য ব্যবহৃত হয়েছে। শাহরুখও তদন্তে সেটা বলেছিল। 2 সেপ্টেম্বর 2018-তে ভারতীয় পুলিশ তদন্ত শেষ করে চার্জশিট জমা দেয়। এই মামলা দীর্ঘ 7 বছর ধরে আদালতে চলতে থাকে। অবশেষে মে 2025-এ বিশেষ এসসি/এসটি কোর্ট রায় দেয়, শাহরুখ আর প্রবীণকে আজীবন কারাদণ্ড, অমিতা আর সন্তোষকে 14 বছরের কারাদণ্ড এবং সঙ্গে 1 লক্ষ টাকা জরিমানা। আর ফারহান প্রমাণের অভাবে মুক্তি পায়। কিন্তু প্রিন্স যেহেতু 18 বছরের নিচে ছিল, তাই মাত্র 3 বছর পরেই জুভেনাইল হোম থেকে বেরিয়ে আসে। তবে চেতনের বাবা আদালতের এই রায়ে সন্তুষ্ট নন। তিনি এই মামলা রাজস্থান হাইকোর্টে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। বন্ধুরা, এই ঘটনা আপনাদের বিভ্রান্ত করার জন্য নয়, বরং সচেতন করার জন্য বানানো হয়েছে, যেন আমরা সবাই সত্য মিথ্যা, ন্যায় অন্যায় বুঝতে পারি। জীবনের প্রতিটি সিদ্ধান্ত আমাদের ভবিষ্যৎকে গড়ে তোলে, তাই সচেতন থাকা জরুরি। আজকের এই ঘটনাটি নিয়ে আপনার কোনো মতামত থাকলে দয়া করে নিচে কমেন্ট বক্সে জানান। আপনার প্রতিটি মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি। সবাই সুস্থ, নিরাপদ ও শান্তিতে থাকুন। ধন্যবাদ।